আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার দেখব, সেটা হচ্ছে প্রাণী পরিচিতি। এই প্রাণী পরিচিতির মধ্যে আমরা দেখব হাইড্রা, ঘাসফড়িং এবং রুই মাছ সম্পর্কে। তো আজকে আমরা প্রথম পর্বে দেখব হাইড্রা সম্পর্কে। প্রথমেই হচ্ছে হাইড্রা। হাইড্রা একটি নিডারিয়া পর্বভুক্ত সরল গড়নের জলজ প্রাণী। এটি হচ্ছে অরীয় প্রতিসাম্য এবং প্রাণী জগতের দুইটি পর্ব আছে যেগুলো দ্বিস্তরী বা ডিপ্লোবাস্টিক। একটি হচ্ছে নিডারিয়া এবং আরেকটি হচ্ছে টিনোফেরা। এবং এই সুইজারল্যান্ডের প্রকৃতি বিজ্ঞানী আব্রাহাম টেম্বেলে পুনরুৎপত্তি ক্ষমতা এটি আবিষ্কার করেছেন, যার ফলে হাইড্রার ব্যাপক পরিচিতি ঘটে। এবং ক্যারালাস লিনিয়াস এইটার নাম দেন হচ্ছে হাইড্রা। এখন আমরা দেখব বাংলাদেশে হাইড্রার বিভিন্ন প্রজাতি। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে হাইড্রা বেঁচে থাকতে পারেন। এই আমাদের পৃথিবীতে হাইড্রার প্রজাতি 40টিরও বেশি। এর মধ্যে বাংলাদেশে 3টি প্রজাতির হাইড্রার উল্লেখ পাওয়া যায়। সেটি হচ্ছে হাইড্রা ওলিগাক্টিস বা বাদামি বর্ণের, হাইড্রা বিরিডিসিমা সবুজ বর্ণের, এবং আরেকটা হচ্ছে বর্ণহীন বা হলুদ বাদামি হাইড্রা ভালগারিস। এবং এখানে হাইড্রা বাদামি রঙের যে হাইড্রা সেটাতে 6টি কোষিকা রয়েছে, এবং সবুজ বর্ণের সেটাতে 8 থেকে 10টা কোষিকা থাকে, এবং হাইড্রা ভালগারিসে 6 থেকে 10টা কোষিকা থাকে। এখন আমরা দেখব এদের বাসস্থান এবং স্বভাব। হাইড্রা একক মুক্তজীবী প্রাণী। এরা মিঠা পানিতে নিমজ্জিত বস্তু খেয়ে থাকে এবং এরা হচ্ছে মাংসাশী। এটা খুবই ইম্পর্টেন্ট, এরা মাংসাশী। এরা কোষিকার সাহায্যে খাদ্য গ্রহণ করে থাকে এবং দেহ প্রাচীরের মাধ্যমে ব্যাপন প্রক্রিয়ায় শ্বসন ও রেচন সম্পন্ন করে, যেটা খুবই ইম্পর্টেন্ট। শ্বসন ও রেচন সম্পন্ন করে কিসের মাধ্যমে? ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে। এবং মুকুলোদ্গম ও ডিম্বপ্রজননের মাধ্যমে অঙ্গজ অযৌন প্রজনন ও জনন কোষ সৃষ্টির মাধ্যমে যৌন প্রজনন সম্পন্ন করে। হাইড্রার পুনরুৎপাদন ক্ষমতা প্রচণ্ড। এবার আমরা দেখব হাইড্রার বাহ্যিক বৈশিষ্ট্য। হাইড্রা অরীয় প্রতিসাম্যটা আমরা জেনে এসেছি যে এর মধ্যে হাইড্রা ভালগারিস বর্ণহীন, এবং হাইড্রার যে শ্রেণীতাত্ত্বিক অবস্থান আছে সেটা আমরা দেখব। হাইড্রার কিংডম হচ্ছে এনিমেলিয়া, ফাইলাম হচ্ছে নিডারিয়া, ক্লাস হচ্ছে হাইড্রোজোয়া, অর্ডার হচ্ছে হাইড্রোওয়েডা, ফ্যামিলি হচ্ছে হাইড্রিডাই, জেনাস হচ্ছে হাইড্রা, এবং স্পেসিস হচ্ছে হাইড্রা ভালগারিস। এটা মনে রাখতে পারলে ভালো, না পারলেও সমস্যা নেই। এবার আমরা দেখব বহির্গঠন। একটি পরিণত হাইড্রার দেহকে প্রধানত 3টি অংশে বিভক্ত করা যায়। একটা হচ্ছে হাইপোস্টোম, একটি হচ্ছে দেহকাণ্ড, এবং সর্বশেষ হচ্ছে পদতল বা পদচাকতি। হাইপোস্টোম কি? হাইপোস্টোম এটি দেহের মুক্ত প্রান্তে অবস্থিত মোচাকৃতির, এবং এটি দ্বারা মুখছিদ্রের খাদ্য ও অপাচ্য অংশ বহিষ্কৃত হয়। এবার আমরা দেখব দেহকাণ্ড। দেহকাণ্ড আবার কয়েকটি ভাগে বিভক্ত। একটা হচ্ছে কোষিকা, একটা হচ্ছে মুকুল, এবং একটা হচ্ছে জননাঙ্গ। তো আমরা দেখব কোষিকা। কোষিকাতে হাইপোস্টোমের গোড়ার চতুর্দিকে 6 থেকে 10টি সরু দেহলম্বা ফাঁপা কোষিকা অবস্থিত। এবং এই প্রশ্নটা এসেছে জাহাঙ্গীরনগর 14-15-তে, যে হাইপোস্টোমের গোড়ায় চতুর্দিকে কতটি কোষিকা থাকে? সেটা হচ্ছে
6 থেকে 10টি। এবং কোষশিকার বহিঃপ্রাচীরে নেমাটোসিস ব্যাটারি থাকে। এবং এটা জাহাঙ্গীরনগর 2021 আসছিল যে নেমাটোসিস ব্যাটারি কোথায় থাকে, সেটা হচ্ছে কোষশিকার বহিঃপ্রাচীর। এবং এর কাজ হচ্ছে কোষশিকা ও নেমাটোসিস পারস্পরিক সহযোগিতায় খাদ্য সংগ্রহ, চলন ও আত্মরক্ষায় অংশগ্রহণ। তারপর হচ্ছে মুকুল গ্রীষ্মকালে সৃষ্টি হয়, যেটা খুবই ইম্পর্টেন্ট এবং জাহাঙ্গীরনগর 21-এ কোশ্চেনটা আসছে। এবং এই মুকুল সৃষ্টি হতে সময় লাগে 2 থেকে 3 দিন। এবারে কাজ হচ্ছে মুকুলোদ্গম হাইড্রার অন্যতম একটি জনন প্রক্রিয়া। এবার আমরা দেখব জননাঙ্গ। এই হেমন্ত ও শীতকালে এর জননাঙ্গ দেখা যায়। এটা খুবই ইম্পর্টেন্ট এবং মনে রাখতেই হবে। জাহাঙ্গীরনগর 20-এ কোশ্চেন আসছিল যে হাইড্রার জননাঙ্গ কখন দেখা যায়, সেটা হচ্ছে হেমন্ত ও শীতকালে। এবার আমরা দেখব বহির্গঠনের আরেকটি অংশ, সেটা হচ্ছে পাদচাকতি। এই পাদচাকতিতে গ্রন্থিকোষ বেশি থাকে এবং এটি দেহের নিম্নাংশে অবস্থিত। এর কাজ হচ্ছে গ্লাইডিং চলন সম্পন্ন করা। হাইড্রার অনেকগুলো চলন রয়েছে যেগুলো আমরা সামনে জানব। এবং এখানে একটি ইম্পর্টেন্ট লাইন হচ্ছে হাইড্রার দ্বিস্তরী বা ডিপ্লোপ্লাস্টিক প্রাণীর আদর্শ একটি উদাহরণ। এবং হাইড্রা কোষ্ঠী সুমাত্রা সংগঠন প্রাণী। আমরা জানবো হাইড্রার অন্তর্গঠন সম্পর্কে। দেহের অন্তর্গঠন মূলত 2টি অংশে থাকে, একটা হচ্ছে দেহপ্রাচীর, আরেকটা হচ্ছে সিলেন্টেরন। প্রথমে দেখব আমরা দেহপ্রাচীর। এই দেহপ্রাচীর 2টি স্তরে বিন্যস্ত থাকে, একটি হচ্ছে বহিঃস্থ এপিডার্মিস আর একটা অন্তঃস্থ গ্যাস্ট্রোডার্মিস। একটা বাইরে যেটা থাকে সেটা হচ্ছে এপিডার্মিস, আর অন্তঃস্থ যেটা থাকে সেটা হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস। ভ্রূণ অবস্থায় এই এক্টোডার্ম ও ভ্রূণ অবস্থায় এই দুইটারে এক্টোডার্ম এবং যেটা বাইরে থাকে সেটাকে এন্ডোডার্ম নামে পরিচিত। এবং এই 2টি স্তরের মাঝখানে মেসোগ্লিয়া নামক অকোষীয় একটি স্তর থাকে, যেটা খুবই ইম্পর্টেন্ট। এই এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের মাঝখানে একটি অকোষীয় স্তর থাকে, তার নাম হচ্ছে মেসোগ্লিয়া। অথবা এটাও আসতে পারে এক্টোডার্ম ও এন্ডোডার্মের মাঝখানে একটি অকোষীয় স্তর থাকে, সেটা হচ্ছে কি মেসোগ্লিয়া। আবার এটাও আসতে পারে মেসোগ্লিয়া কি, এটা হচ্ছে একটি অকোষীয় স্তর যেটা এক্টোডার্ম, এন্ডোডার্ম বা এপিডার্মিস, গ্যাস্ট্রোডার্মিসের মাঝখানে থাকে। দেহ প্রাচীরের প্রধান অংশ 3টি, এপিডার্মিস, গ্যাস্ট্রোডার্মিস ও মেসোগ্লিয়া। এবার আমরা এই 3টি সম্পর্কে দেখব। তার আগে একটি ইম্পর্টেন্ট ছক হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট, যে এটা প্রতিবারই একটা না একটা কোশ্চেন আসবে এখান থেকে। সেটা হচ্ছে এপিডার্মিসে কী কী কোষ থাকে, মেসোগ্লিয়াতে কী কী কোষ থাকে এবং গ্যাস্ট্রোডার্মিসে কী কী কোষ থাকে। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি মেসোগ্লিয়াতে কোনো কোষ থাকে না, কারণ এটা কোনো কোষ নয়, এটা হচ্ছে এক ধরনের সংযোগকারী স্তর। আর এপিডার্মিস কী কী থাকে, পেশি আবরণী কোষ। আবার আমরা গ্যাস্ট্রোডার্মিসও দেখছি, এখানে পুষ্টিকোষ বা পেশি আবরণী কোষ থাকে। পুষ্টিকোষ এবং পেশি আবরণী কোষ একটাই। এবং এরপর হচ্ছে ইন্টারস্টেশিয়াল কোষ, এবং এখানে ইন্টারস্টেশিয়াল কোষ। এরপর এখানে সংবেদী কোষ, এখানেও সংবেদী কোষ। এবং এখানে স্নায়ু কোষ, এই যে স্নায়ু কোষ। এরপর গ্রন্থি কোষ এবং গ্রন্থি কোষ। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি উপরে যে 5টা কোষ আছে, নিচেও ওই 5টাও কোষ আছে। তার মানে এদের মধ্যে পার্থক্য কোনটা করে দিচ্ছে, সেটা হচ্ছে জনন কোষ এবং নিউরোসাইট। তো আমরা শুধু এই 2টা মনে রাখবো যে এপিডার্মিস, গ্যাস্ট্রোডার্মিস যদি প্রশ্ন আসে, গ্যাস্ট্রোডার্মিসে নিচের কোন কোষ থাকে না,
সেটা হচ্ছে জনন কোষ ও নিউরোসাইট। তো আমরা এটাকে জনি দিয়ে মনে রাখতে পারব। জনি, এটা হচ্ছে জনন কোষ আর একটা হচ্ছে নিউরোসাইট। এবার আমরা দেখব এপিডার্মিস বা বহিঃস্তর। এপিডার্মিস 7 ধরনের কোষ নিয়ে গঠিত। এর প্রথম কোষ হচ্ছে পেশী আবরণী কোষ, এবং এই পেশী আবরণী কোষ সমগ্র দেহ জুড়ে অবস্থান করে, এবং এটি জাহাঙ্গীরনগর বিশ্বের একটি কোশ্চেন। এবং এই পেশী আবরণের পেশীর লেজে সুতার মতো মায়োনিম থাকে, এটি নিউরোসাইট ধারণ করে, এবং এই পেশির কোষগুলো বিভাজনে সক্ষম, এটুকু মনে রাখলে হবে। এবং এর কাজগুলো খুবই ইম্পর্টেন্ট। পেশী আবরণ কোষের এই দেহকে রক্ষা করে, অর্থাৎ প্রতিরক্ষাকারী আবরণ এটি কিউটিকল মিউকাস দ্বারা নিঃসৃত রস কিউটিকল গঠনে অংশ নেয় ও দেহকে পিচ্ছিল রাখে। এই নিউরোব্লাস্ট ধারণ করে, সংকোচন প্রসারণে পেশির কাজ করে, চলন ও খাদ্য গ্রহণে সহায়তা করে, এবং এসব অনেক ইম্পর্টেন্ট হচ্ছে শ্বসনে অংশ নেয়। তো আমরা এখান থেকে কী মনে রাখবো, এটি প্রতিরক্ষা আবরণ, শ্বসনে অংশ নেয়, নিউরোব্লাস্ট ধারণ করে, খাদ্য গ্রহণে সহায়তা করে। এরপর হচ্ছে ইন্টারস্টেশিয়াল কোষ, এবং এই ইন্টারস্টেশিয়াল কোষে সকল কিছু সৃষ্টি হয়। যত কোষ আছে সকল কিছুই এই ইন্টারস্টেশিয়াল কোষ থেকে সৃষ্টি হয়। এখান থেকে আমরা দেখব এটি সুস্পষ্ট নিউক্লিয়াস, মসৃণ এন্ডোপ্লাজমিক সব কিছুই হয়েছে, এবং এটি হাইপোস্টোমের নিচের দিকে বৃত্তি এলাকা গঠন করে। হাইপোস্টোমের নিচে এটি দিকে একটি বৃত্তি এলাকা গঠন করে, এবং এর কাজ দেখব। সেটা হচ্ছে এসব কোষ প্রয়োজনে অন্য কোনো ধরনের বহিঃস্থ কোষে পরিণত হয়। এরা অন্য কোষেও পরিণত হতে পারে, এবং এদের পুনরুৎপত্তি এরা মুকুল সৃষ্টিতে অংশগ্রহণ করে, শুক্রাণু ও ডিম্বাণু সৃষ্টি করে। এবং এটা আসছে ডেন্টালনিস। এবং এই পুনরুৎপত্তি কোনটি করে সেটা হচ্ছে ইন্টারস্টেশিয়াল কোষ, যেটা জাহাঙ্গীরনগর 19 একটি কোশ্চেন। এরপর একটি হচ্ছে সংবেদী কোষ। এই সংবেদী কোষের এই কোষগুলোর নামগুলো খুবই ইম্পর্টেন্ট, এই মনে রাখতে পারলে ভালো। এরপর হচ্ছে সংবেদী কোষ, এটি স্নায়ুকোষের পরিবেশ থেকে বিভিন্ন উদ্দীপনা স্নায়ুকোষের সরবরাহ করে। স্নায়ুকোষ বা নার্ভ সেল, এগুলোর ইংলিশ নামগুলো খুবই ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে গ্রন্থি কোষ, মিউকাস ক্ষরণ করে এবং বুদবুদ সৃষ্টি করে। এরপর হচ্ছে জনন কোষ বা জার্ম সেল, এর 3টা পোলার বডি যুক্ত থাকে। এবং সর্বশেষ হচ্ছে নিউরোসাইট, যেটা খুবই ইম্পর্টেন্ট একটি পয়েন্ট। সেটা হচ্ছে হাইড্রার পদতল ছাড়া বহিঃত্বকে সর্বত্র, বিশেষ করে কোষ শিকার পেশী আবরণী এর কোষের ভেতরে নিউরোসাইট অনিবিষ্ট থাকে, এবং এই নিউরোসাইটের ভিতরে সবচেয়ে বেশি কোষিকা থাকে। এবং পরিস্ফুটনরত নিউরোসাইটকে নিউরোব্লাস্ট বলে, এবং এই নিউরোব্লাস্ট পদতল বা পাদচাকতিতে পাওয়া যায় না। এখন আমরা দেখব এই আদর্শ নিউরোসাইটের গঠন। আদর্শ নিউরোসাইট কয়েকটি অংশ নিয়ে গঠিত। একটি হচ্ছে আবরণ, একটি হচ্ছে নেমাটোসিস্ট, একটি হচ্ছে অপারকুলাম, নিউরোসিল এবং পেশী তন্তু ও লেসো। এখন আমরা দেখব প্রথমে আবরণ। এটি দ্বিস্তরী আবরণে আবৃত, এবং স্তর দুটির মাঝখানে দানাদার সাইটোপ্লাজম, দুটি স্তরের মাঝখানে দানাদার সাইটোপ্লাজম এবং কোষের গোড়ার দিকে নিউক্লিয়াস থাকে। এরপর হচ্ছে নেমাটোসিস্ট। এই নেমাটোসিস্ট হচ্ছে একটি ক্যাপসুলের নাম, এবং এই আদর্শ নিউরোসাইটে ক্যাপসুলে
প্রোটিন ও ফেনলের সমন্বয়ে গঠিত হিপনোটক্সিন। মানে হিপনোটক্সিন কী দিয়ে গঠিত? প্রোটিন ও ফেনল। এটা জিএসটি প্রোটিন ও ফেনল, এটা জিএসটি 22-এর একটি কোয়েশ্চেন, যে হিপনোটক্সিন বিষ কী দিয়ে তৈরি? সেটা হচ্ছে প্রোটিন ও ফেনল। এখানে প্রোটিনও থাকতে পারে বা আমিষও থাকতে পারে। অনেকে আমিষ, এখানে যদি আমিষ ও ফেনল দিয়ে দেয় তাহলে অনেকে ভুলে যায়। যাই হোক, এরপর হচ্ছে অপারকুলাম। অপারকুলাম হচ্ছে একটি ঢাকনা, যে ঢাকনা দিয়ে নেমাটোসিস সূত্র আবৃত থাকে সেটা হচ্ছে অপারকুলাম। এরপর হচ্ছে নিডোসিল। নিডোসিল কি? নিডোসিল হচ্ছে ট্রিগারের মতো কাজ করে। এবং পেশিদন্ত লেসো কি? লেসো একটি পেঁচানো সূত্রক। এই হচ্ছে নেমাটোসিস্টের গঠন সম্পর্কে। এখন আমরা দেখব নেমাটোসিস্টের কিছু প্রকারভেদ। পৃথিবীতে বিজ্ঞানী ভালগার নিডারিয়া প্রজাতির প্রাণীর দেহে 23 ধরনের নেমাটোসিস্ট শনাক্ত করেছে। এর মধ্যে 4 ধরনের নেমাটোসিস্ট হাইড্রায় পাওয়া যায়। এর মধ্যে একটি হচ্ছে স্টেনোসিল বা পেনিট্রেন্ট। এই দুই নামই খুবই ইম্পর্টেন্ট, স্টেনোসিল বা পেনিট্রেন্ট। এই স্টেনোসিল বা পেনিট্রেন্ট হচ্ছে সবচেয়ে বৃহত্তম নেমাটোসিস্ট, এবং এটি জাহাঙ্গীরনগর 13-এর একটি কোয়েশ্চেন। সবচেয়ে বৃহত্তম নেমাটোসিস্টের নাম কি? এটা হচ্ছে স্টেনোসিল বা পেনিট্রেন্ট। এবং এটিতে হিপনোটক্সিন বিষাক্ত তরল থাকে। এটি জাহাঙ্গীরনগর 18-19-এর কোয়েশ্চেন। হিপনোটক্সিন নামক বিষাক্ত তরল কোথায় থাকে? স্টেনোসিল বা পেনিট্রেন্টে থাকে। এরপর হচ্ছে ভালব্রেন বা ডেসমনি। এটি বন্ধ শীর্ষযুক্ত এবং এর কাজ হচ্ছে শিকারকে আঁকড়ে ধরা। এরপর হচ্ছে স্ট্রেপটুলিন। স্ট্রেপটুলিন কি? কাঁটাযুক্ত এগুলো আঠালো রস ক্ষরণ করে, এগুলো শিকারকে ধরতে রক্ষা করে। এবং আরেকটি ইম্পর্টেন্ট হচ্ছে স্টেরিওলিন, গ্লুটিনটেন বা এট্রিকাস আইসোরোজা। এই নামগুলো খুবই ইম্পর্টেন্ট, আগেই বলে রাখছি। এটাও আসতে পারে, এটাও আসতে পারে। যে ক্ষুদ্রতম নেমাটোসিস্ট কোনটি? সেটা হচ্ছে স্টেরিওলিন। গ্লুটিনেট, এটা জাহাঙ্গীরনগর 14-তে আসছে, ডেন্টাল 18-19-এ আসছে, এবং এটিও শিকারকে আটকে ধরতে সাহায্য করে। এবং এই 48 ঘন্টার মধ্যে ইন্টারস্টেশিয়াল কোষ রূপান্তরিত হয়ে নতুন নিউরোসাইট সৃষ্টির মাধ্যমে নিউরোসাইট প্রতিস্থাপিত হয়, এবং এটিও খুবই ইম্পর্টেন্ট। এবং এখানে আমরা নিউরোসাইট ও নেমাটোসিস্টের মধ্যে পার্থক্য দেখে নেব। এবং এই আবরণে আমরা দেখতে পাচ্ছি এই নিউরোসাইটের আবরণ সজীব প্লাজমো মেমব্রেন দিয়ে গঠিত, এবং নেমাটোসিস্টের আবরণ নির্জীব কাঠিন্য দিয়ে গঠিত। এবার আমরা দেখব গ্যাস্ট্রোডার্মিস বা অন্তত্বক। গ্যাস্ট্রোডার্মিস বা অন্তত্বক 5 প্রকারের কোষ নিয়ে গঠিত। পেশি আবরণী কোষ বা পুষ্টি কোষ, ইন্টারস্টেশিয়াল কোষ, সংবেদী কোষ, স্নায়ু কোষ ও গ্রন্থি কোষ। প্রথম হচ্ছে আবরণী কোষ বা পুষ্টি কোষ। এইগুলোর নামগুলো আমরা দেখে নেব। এরপর হচ্ছে গ্রন্থি কোষ। গ্রন্থি কোষ আবার দুই রকমের, একটা মিউকাস ক্ষরণ করি, একটা এনজাইম ক্ষরণ করি। তারপর হচ্ছে ইন্টারস্টেশিয়াল কোষ, সংবেদী কোষ, স্নায়ু কোষ। তো এই ছিল। এরপর আমরা দেখব মেসোগ্লিয়া। এই মেসোগ্লিয়ার আরেক নাম হচ্ছে মেসোলেমিলা। মেসোগ্লিয়া বা মেসোলেমিলা। এই মেসোগ্লিয়া কোষিকার সবচেয়ে পাতলা এবং পাদচাকতিতে সর্বাধিক পুরু, অর্থাৎ এটি অনেক পাতলা এবং পাদচাকতিতে অনেক মোটা। মেসোগ্লিয়ার কাজ হচ্ছে মেসোগ্লিয়া দেহের অবলম্বনে সহায়তা করে এবং এক ধরনের নমনীয় কঙ্কাল হিসেবে কাজ করে, যত হাইড্রা তার দেহকে ঠিক রাখতে পারে। এবং মেসোগ্লিয়া দুটি কোষস্তর বৃত্তি রূপে ক্লাস করে, এবং এখানে মাইক্রোফাইব্রিল কোষে পেশি আবরণী কোষের সংকোচ চলছে। মাইক্রোফাইব্রিল
ধারণ করে। এরপর হচ্ছে সিলেন্টারন। সিলেন্টারন কি? পরিপাক সংবহন তন্ত্র বা গ্যাস্ট্রুলার ভাস্কুলার গহ্বর। সিলেন্টারনের মাধ্যমে বহিঃকোষীয় পরিপাক ঘটে এবং কিছু সংখ্যক অন্তঃকোষীয় পরিপাক ঘটায়। এটি শ্বসন, রেচন পদার্থ ইত্যাদি পরিবহনে সাহায্য করে, তাই এটাকে গ্যাস্ট্রুলার ভাস্কুলার গহ্বর বা পরিপাক সংবহন গহ্বর বলা হয় এবং এটি পৌষ্টিক ও সংবহন তন্ত্র কাজ করে। এই গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর এবং সিলেন্টারনকে অনেক সময় ব্লাইন্ড গার্ড বা ব্লাইন্ড স্যাকও বলা হয়। এরপর আমরা দেখব হাইড্রার খাদ্য গ্রহণ বা পরিপাক প্রক্রিয়া। আমরা জেনে আসলাম হাইড্রা মাংসাশী বা কার্নোভোরাস, আর আমরা হচ্ছি সর্বভোগ বা অম্রভোনাস। এরপর হচ্ছে হাইড্রার এই নামগুলো খুবই ইম্পর্টেন্ট, মনে রাখতেই হবে। সেটা হচ্ছে এটি পতঙ্গের লার্ভা, সাইক্লোপ্স, ড্রাফোনিয়া নামক কৃষ্টি সন্ধিপদী ছোট ছোট কৃমি, খণ্ডায়িত প্রাণী, মাছের ডিম এবং এর প্রধান খাদ্য হচ্ছে ক্ষুদ্র ক্লাস্টীয় সন্ধিপদী, যেটা আরও স্পেশালভাবে মনে রাখতে হবে। এবং হাইড্রা কেবল সেসব প্রাণীকে শিকার করে যাদের টিস্যু রসে গ্লুটাথিওন বিদ্যমান থাকে। এরপর হচ্ছে বহিঃকোষীয় পরিপাক ও অন্তঃকোষীয় পরিপাক। বহিঃকোষীয় পরিপাক সিলেন্টারনে বহিঃকোষীয় পরিপাক ঘটে এবং পেপসিন এবং এই বহিঃকোষীয় পরিপাকে পেপসিন নিঃসৃত হয়ে প্রোটিনকে পলিপেপটাইডে পরিণত করে এবং লিপিড ও শর্করা খাদ্য অংশে কোনো পরিপাক ঘটে না, অর্থাৎ শুধু প্রোটিনকে পলিপেপটাইডে পরিণত করে, কিন্তু লিপিড ও শর্করা কোনো পরিবর্তন হয় না। অথবা কোয়েশ্চেন আসতে পারে যে বহিঃকোষীয় পরিপাকে কোনটি খাদ্যাংশে কোনো পরিবর্তন ঘটে না, সেটা হচ্ছে লিপিড ও শর্করা। এবং অন্তঃকোষীয় পরিপাকে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় গলাৎকরণ করে এবং এখানে ট্রিপসিন আমের জাতীয় খাদ্যকে অ্যামিনো অ্যাসিডে পরিণত করে, লাইপেজ স্নেহ জাতীয় খাদ্যকে ফ্যাটি অ্যাসিডে পরিণত করে, গ্লিসারল অ্যামাইলেজকে গ্লুকোজে পরিণত করে এবং শ্বেতসার জাতীয় খাদ্য পরিপাক করতে পারে না। তো এখানে কোয়েশ্চেন আসতে পারে যে অন্তঃকোষীয় পরিপাকে কোনটি পরিপাক হয় না, সেটা হচ্ছে শ্বেতসার জাতীয় খাদ্য। এবার আমরা দেখব হাইড্রার চলন। হাইড্রার কয়েক ধরনের চলন দেখা যায়, তার মধ্যে একটি হচ্ছে লুপিং লম্বা দূরত্ব অতিক্রমণের জন্য এই চলনের সাহায্য নেয় এবং এটি খুবই ইম্পর্টেন্ট যে লম্বা দূরত্বের জন্য লুপিং, মানে লম্বা দূরত্ব লুপিং বা হামাগুড়ি, এবং এটি মেডিকেল 2021-এর একটি কোশ্চেন। এবং লুপিং চলনকে যোগ চলন বা শুঁয়োপোকা চলন নামেও অভিহিত করা হয় এবং এই পদ্ধতির চলনে একটি মাত্র লুপ তৈরি করে এবং হাইড্রা তার দেহের অর্ধেক দূরত্ব অতিক্রম করে থাকে। অর্থাৎ লুপ হচ্ছে একবার দেহ বাঁকালে যেরকম সৃষ্টি হচ্ছে এটাকে হচ্ছে লুপ, এবং এই যে দূরত্বটা অতিক্রম করছে এটা হচ্ছে তার দেহের অর্ধেক দূরত্ব। এরপর হচ্ছে সমারসল্টিং বা দিগবাজি, এটিকে হাইড্রার সাধারণ ও দ্রুত চলন প্রক্রিয়া বলে। এই চলনে স্বল্প দূরত্ব অতিক্রম করার জন্য ব্যবহার করে থাকে। এটি হচ্ছে সমারসল্টিং, সাধারণ ও দ্রুত চলন, মানে সাধারণ
সোমারসল্টিং স এবং এখানে এবং এটাকে ডিগবাজি চলনও বলা হয়ে থাকে। এবং এই পদ্ধতিতে হাইড্রা দুটি লুপ তৈরি করে এবং হাইড্রা তার দেহের দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে এবং দ্রুত হয়। এরপর হচ্ছে গ্লাইডিং বা এমুভয়েড চলন। এই এমুভয়েড চলনের সাহায্যে দেহটি অত্যন্ত ধীর গতিতে মসৃণ তলে খুব সামান্য তলিতে, অর্থাৎ এটি শামুকের মতো চলাচল করে, মানে গ্লাইডিং বা এমুভয়েড চলন হচ্ছে শামুকের মতো। এরপর হচ্ছে বাসা বা ফ্লোটিং। এটা হচ্ছে বহিঃকোষ থেকে গ্যাসীয় বুদবুদ সৃষ্টি করে এটি ভেসে থাকে। এরপর হচ্ছে সাঁতার। হামাগুড়ি বা ক্রলিং, সাঁতার বা সুইমিং। তারপর হচ্ছে হাঁটা, ওয়াকিং। এটি উল্টোভাবে ধীরগতিতে চলতে পারে। দেহের সংকোচন প্রসারণ বা বডি কন্ট্রাকশন অ্যান্ড এক্সপেনশন। এবার হচ্ছে ডুবা বা ড্রয়িং, যেটা হচ্ছে এটি হাইড্রার এক ধরনের অনিচ্ছাকৃত চলন। এবং এই চলনগুলোর নামগুলা মনে রাখতে হবে, পারলে ইংলিশ নামগুলো সহ মনে রাখতে হবে। এবং এই লুপিং বা হামাগুড়ি হচ্ছে হাইড্রার একটি বিশেষ চলন এবং মন্থর গতিসম্পন্ন প্রক্রিয়া। এবং হাইড্রার রেচন হচ্ছে অ্যামোনিয়া। এবং হাইড্রা সর্বদা 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিশেষ শীতল পানিতে পছন্দ করে। এবং হাইড্রা এরপর হচ্ছে হাইড্রার জনন। হাইড্রা দুইটি উপায়ে তার বংশবৃদ্ধি করে থাকতে, একটা হচ্ছে যৌন জনন, একটা হচ্ছে অযৌন জনন। আমরা দেখব প্রথমে হচ্ছে যৌন জনন। অযৌন জনন আবার দুইটি প্রক্রিয়া সম্পন্ন হয়, একটা হচ্ছে মুকুলোদ্গম আর একটা হচ্ছে বিভাজন। অর্থাৎ যদি কোশ্চেন আসে যে হাইড্রিক কয়টি প্রক্রিয়ায় তার যৌন জনন সম্পন্ন করে থাকে, সেটা হচ্ছে দুটি, একটি হচ্ছে মুকুলোদ্গম, একটা হচ্ছে যৌন জনন, একটা হচ্ছে অযৌন জনন। যদি প্রশ্ন আসে নিচের কোনটি হাইড্রার জনন নয়, তাহলে অপশন থাকবে মুকুলোদ্গম, বিভাজন এবং একটা হচ্ছে যৌন জনন। অর্থাৎ এই তিনটা বাদে যেটা থাকবে সেটাই হাইড্রার জননে অংশগ্রহণ করে না। এবং মুকুলোদ্গম হচ্ছে অযৌন জনের স্বাভাবিক প্রক্রিয়া এবং এটি গ্রীষ্মকালে হয়ে থাকে। এবং এখানে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি যে মুকুলোদ্গম গ্রীষ্মকালে হয় এবং জননাঙ্গ হেমন্ত ও শীতকালে হয়ে থাকে। এগুলো খুবই ইম্পর্টেন্ট, যেগুলো মনে না রাখলে চলবে না। এবং মুকুলোদ্গম হতে সময় লাগে 2 থেকে 3 দিন। মুকুল সৃষ্টি ও মাতৃ হাইড্রা থেকে পৃথক হয়ে স্বাধীনভাবে জীবনযাপন করতে প্রায় 3 সপ্তাহ মতো সময় লাগে। এরপর বিভাজন আবার দুইভাবে সম্পন্ন হয়, একটা হচ্ছে অনুদৈর্ঘ্য বিভাজন, একটা হচ্ছে অনুপ্রস্থ বিভাজন। এরপর হচ্ছে যৌন জনন শীতকালে ঘটে থাকে, আর অযৌন জনন আমরা দেখেছিলাম গ্রীষ্মকালে ঘটে থাকে। হাইড্রায় স্বনিষেক ঘটে না, মানে হাইড্রায় নিজেদের মধ্যে কোনো নিষেক করে না। এবং এদের অধিকাংশই হচ্ছে একলিঙ্গ এবং শুক্রাশয় ডিম্বাশয় ভিন্ন ভিন্ন দেহে উৎপন্ন হয়। এবং যৌন জনন দুটি প্রক্রিয়ায় সম্পন্ন হয়, একটা হচ্ছে গেমাটোজেনেসিস বা জনন কোষ গঠন, এবং একটা হচ্ছে নিষেক, এবং একটা হচ্ছে পরিস্ফুটন। গ্যামাটোজেনেসিস আবার দুটি ভাগে বিভক্ত, একটা হচ্ছে
স্পার্মাজেনেসিস ও উজেনেসিস। স্পার্মাজেনেসিস হচ্ছে শুক্রাশয়ের উৎপত্তি এবং উজেনেসিস হচ্ছে ডিম্বাশয়ের উৎপত্তি। শুক্রাশয়ে শুক্রাণু সৃষ্টির প্রক্রিয়াকে স্পার্মাজেনেসিস বা শুক্রাণুজনন বলা হয় এবং এর ইন্টারস্টেশিয়াল কোষ শুক্রাণু মাতৃকোষ হিসেবে কাজ করে এবং এখানে শুক্রাণু নিউক্লিয়াস যুক্ত, সেন্ট্রিওল যুক্ত, এগুলো মনে রাখলেই হবে। এবং এখানে হ্যাপ্লয়েড স্পার্মাটিড উৎপন্ন করে। এরপর হচ্ছে ডিম্বাশয় উৎপত্তি। এই ইন্টারস্টেশিয়াল কোষ ডিম্বাণু মাতৃকোষ হিসাবেও কাজ করে থাকে এবং জিএসটি 23-এ একটা কোশ্চেন আসছিল, সেটা হচ্ছে মিওসিস বিভাজন ঘটিয়ে উটির কতটি ডিম্বাণুতে পরিণত করে? সেটা হচ্ছে একটি ডিম্বাণুতে, কারণ এই মিওসিস বিভাজন ঘটিয়ে 3টা পোলার বডি ও একটি সক্রিয় উটির সৃষ্টি করে, অর্থাৎ একটি মাত্র উটির সৃষ্টি করে এবং এই উটিরটি পরবর্তীতে ডিম্বাণুতে পরিণত হয়। অর্থাৎ যেহেতু একটি মাত্র উটির ডিম্বাণুতে পরিণত হচ্ছে, তার মানে একটি মাত্র ডিম্বাণু তৈরি হচ্ছে, যেটা জিএসটি 23-এ আসছে। তারপর হচ্ছে নিষেক। 24 থেকে 48 ঘন্টার মধ্যে ডিম্বাণুকে নিঃশক্ত করতে না পারলে এগুলো বিনষ্ট হয়ে যায়, অর্থাৎ ডিম্বাণু বিনষ্ট হয়ে যায়। এরপর হচ্ছে পরিস্ফুটন। তো হাইড্রার কিছু পরিস্ফুটন দেখা হলো, একটা হচ্ছে মরুলা, একটা হচ্ছে ব্লাস্টোলা, একটা হচ্ছে গ্যাস্ট্রোলা। মরুলা কি? মরুলা হচ্ছে জাইগোট মাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত বহিঃকোষী নিরেট গোলাকার কোষপিণ্ড পরিণত হয়, এর নাম মরুলা। ব্লাস্টোলা হচ্ছে ভ্রূণ এবং এর নাম হচ্ছে ব্লাস্টোলা ভ্রূণ। এটির ব্লাস্টোলার কোষগুলোকে বলা হয় ব্লাস্টোমিয়ার এবং এর কেন্দ্রে যে ফাঁকা গহ্বর থাকে সেটাকে ব্লাস্টোসিল বলা হয় এবং এই ব্লাস্টোলার আবরণকে বলা হয় ব্লাস্টোডার্ম। এরপর হচ্ছে গ্যাস্ট্রোলা। গ্যাস্ট্রোলার অভ্যন্তর গহ্বরে থাকে আর্কেন্টেরন এবং ব্লাস্টোলা গ্যাস্ট্রুলেশন প্রক্রিয়ায় দ্বিস্তরী গ্যাস্ট্রোলায় পরিণত হয়। এটি আন্তঃসিলিন্ডারন দিয়ে গঠিত এবং এই গ্যাস্ট্রোলাকে স্টেরিও গ্যাস্ট্রোলা বলা হয়ে থাকে। মাতৃদেহের সাথে সংযুক্ত এই গ্যাস্ট্রোলাকে স্টেরিও গ্যাস্ট্রোলা বলা হয়ে থাকে এবং একটা হচ্ছে হাইড্রোলা এবং বসন্তের শুরুতে এটি ক্রমশ লম্ব হতে থাকে এবং এইটা খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। সেটা হচ্ছে প্রথমে হাইড্রার প্রথমে নিষেক ঘটবে, এরপর জাইগোট, এরপর মোরোলা গ্যাস্ট্রোলা, মোরোলা ব্লাস্টোলা গ্যাস্ট্রোলা, এরপর হাইড্রোলা মানে অপত্র হাইড্রা। এরপর অনেক ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে মিথজীবিতা। মিথজীবিতা কি? মিথজীবিতা হচ্ছে এমন একটি অবস্থা যেটার মধ্যে আমি একজনের সাথে থাকব এবং আমি তার মাধ্যমে উপকৃত এবং সেও আমার মাধ্যমে উপকৃত হবে, এটাই হচ্ছে মিথজীবিতা। যেমন যখন দুটি ভিন্ন প্রজাতিভুক্ত জীব ঘনিষ্ঠভাবে সহাবস্থানের ফলে পরস্পরের কাছ থেকে উপকৃত হয়, তখন এ ধরনের সহচর্যকে মিথজীবিতা বলে। মিথজীবিতার উদাহরণ হচ্ছে হাইড্রা ভিরিডিসিমা বা সবুজ হাইড্রা এবং জো ক্লোরেলা নামক সবুজ শৈবাল। অর্থাৎ এই দুইটা নাম খুবই ইম্পর্টেন্ট, হাইড্রা ভিরিডিসিমা ও জো ক্লোরেলা নামক সবুজ শৈবাল। এখন আমরা দেখব এগুলোর মধ্যে কি কি উপকার হয়ে থাকে। যেমন শৈবালের প্রাপ্ত উপকার। শৈবাল কি কি উপকৃত হয়? একটা হচ্ছে আশ্রয়ের মধ্যে উপকৃত হয়, সালোক সংশ্লেষণের মাধ্যমে উপকৃত হয় এবং খাদ্য উৎপাদনের মাধ্যমে উপকৃত হয়। যেমন শৈবাল হাইড্রার গ্যাস্ট্রোডার্মাল বা অন্তঃকোষীয় অন্তঃকোষে পেশি আবরণ কোষে আশ্রয় পায় এবং
হাইড্রার শোষণের সৃষ্ট কার্বন ডাইঅক্সাইডকে সালোকসংশ্লেষণের কাঁচামাল হিসেবে ব্যবহৃত করে এবং হাইড্রার বিপাকীয় কাজে নাইট্রোজেন জাত বর্জ্য পদার্থকে আমিষ তৈরির কাজে ব্যবহৃত করে। এগুলো হচ্ছে শৈবালের প্রাপ্ত উপকার। শৈবাল যে উপকার পাচ্ছে। আরেকটা হচ্ছে তাহলে হাইড্রা কী কী উপকার পাচ্ছে? 1 নাম্বার খাদ্যপ্রাপ্তি, সেটা হচ্ছে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় শৈবাল যে খাদ্য প্রস্তুত করে, অর্থাৎ এই হাইড্রা শ্বসনের যে হাইড্রা কার্বন ডাইঅক্সাইড দ্বারা যে সালোকসংশ্লেষণ করতেছে সেটা দ্বারা যে খাদ্য প্রস্তুত করে সেটার উদ্দিষ্ট অংশ হাইড্রা শর্করা হিসেবে খেয়ে তার খাদ্যের অভাব পূরণ করে। এরপর হচ্ছে শোষণ। সালোকসংশ্লেষণে শৈবাল যে অক্সিজেন নির্গত করে তা হাইড্রিক শোষণে ব্যবহৃত হয়। এরপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড শোষণ। তা হাইড্রা থেকে তার কার্বন ডাইঅক্সাইড নিয়ে হাইড্রাকে ঝামেলা মুক্ত করে। এরপর হচ্ছে বজ্র নিষ্কাশন, অর্থাৎ শৈবাল হাইড্রা থেকে নাইট্রোজেন গঠিত বর্জ্য নিয়ে হাইড্রাকে বজ্র পদার্থ মুক্ত করে। তো এই ছিল আমাদের হাইড্রা। আশা করি ভালো লেগেছে। তো এর পরবর্তী পর্ব আমরা খুব শীঘ্রই নিয়ে আসবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।